সমাবেশে সবাই চলে গেছে সামনে দরকার আছে কলেজের অধ্যক্ষ জনাব সালাউদ্দিন আহমেদ সফল উপস্থিত আছেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের অতিরিক্ত মহাসচিব ও সমন্বয়ক জনাব মোহাম্মদ জাকির হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডেন্ট সদস্য, কুমিল্লা জেলার সুযোগ্য সভাপতি, সাধারণ সম্পাদক জনাব কাজী আব্দুল রাজ্জাক, বাংলাদেশ শিক্ষক সমিতি কুমিল্লা জেলার সভাপতি জনাব মির্জা হোসেন মিয়াজি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক, আপনাদের নাঙ্গলকোটের কৃতি সন্তান অধ্যাপক হুমায়ুন কবির, উপস্থিত আছেন কুমিল্লা জেলা শিক্ষক নেতা জনাব শফিক, জনাব বাসার ভাই, জনাব শাহিন খান্না সহ এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি এবং আমাদের কেন্দ্রীয় নেতা, আপনাদের এই উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি জনাব সাইদুল হক, উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় নেতা জনাব মাহবুব ভাই এবং আপনাদের এই উপজেলার নির্বাচিত যিনি সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন এই উপজেলার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আমাদের কেন্দ্রীয় নেতা জনাব সোহা হোসেন। আর যার নামটি আমি বিশেষভাবে বলতে চাই, দীর্ঘদিন যাবৎ যিনি আমার সাথে এই শিক্ষক সমিতি করে আসছেন, সেই 96 সন থেকে, উনি আগে থেকে করেন, বাট 96 সন থেকে আমরা ওতপ্রোতভাবে জড়িত সংগঠনের সাথে, আমাদের শ্রদ্ধেয় কাশেম ভাই, তার মাধ্যমে এখানে আমি এর আগে এই উপজেলায় এসেছি, গরু জবাই করে আপনাদেরকে যে তেহারি রান্না করে উনি খাইয়েছেন সেটা আমি দেখেছি। ইলেকশন হয়েছে, রাত ধরে আপনাদের রাতে ভোট গণনা হয়েছে, তারপরে ইতিহাস আছে, সেগুলি বললাম না। তো যাই হোক, আমরা এখানে আমার এক বোন আছে, উনি হলেন আমাদের যে সভাপতি ছিলেন রুহুল আমিন ভাই এবং কেন্দ্রীয় নেতা ছিলেন রুহুল আমিন ভাইয়ের সহকর্মী আমাদের মাঝে উপস্থিত আছেন এবং উপস্থিত আরো যারা আছেন, অনেকের কেন্দ্রীয় নেতাদের আমি সময়ের অভাবে নাম বলতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি। সময় কম, আমার আজকে আরো দুটো মিটিং আছে, একটা মিটিং আমি হয়তো যেতে পারবো না, সেটা হলো বাগমারাতে যেমন মনিরুল হক চৌধুরী সাহেবের মিটিংয়ে, সেখানে আমি আমন্ত্রিত এবং আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করেই আমার নামটি সেখানে দেওয়া হয়েছে। যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের একটি মিটিং আছে ঢাকাতে এবং সেখানেও আমি অতিথি হিসাবে আছি, বিশেষ অতিথি হিসাবে, সেই অনুষ্ঠানটা আমি যোগ দিব। সেজন্য বিস্তারিত এত বড় দীর্ঘ বক্তব্য দেওয়ার কোনো সময় নাই, আর বক্তব্য দেওয়ার প্রয়োজনও থাকে না, কারণ আমাদের আপনারা এখানে গণনা করেছেন, তার মধ্যে মূল বিষয়টি হল জাতীয়করণ, শিক্ষকদের চাকরি জাতীয়করণ। আমার এখানে সবাইকে আমার পক্ষে দেওয়া সম্ভব হয়নি, আমার যে ম্যাগাজিনটি, কিন্তু সামনের সারিতে আমি কয়েকজনকে দিয়েছি, আপনারা আমাদের কাছ থেকে শেয়ার করে নিতে পারবেন। আর যারা সম্মেলনে গিয়েছিলেন তারা তো পেয়েছেন, 5 অক্টোবরে যারা গিয়েছেন ঢাকাতে, তাদেরকে দেওয়া হয়েছে সেখানে। আমি আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির যিনি চেয়ারপারসন, আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়া, ওনার একটি লিখিত বক্তব্য কিছু অংশ আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেই অংশটি আপনাদের উদ্দেশ্যে লিখা। উনি বলেছেন, প্রিয় শিক্ষক বৃন্দ, এই ম্যাগাজিনের 14 নম্বর পৃষ্ঠায় উনি লিখিত বক্তব্য বলেছেন, প্রিয় শিক্ষক বৃন্দ, আপনাদের চাহিদা ও প্রত্যাশার কথা আমরা জানি, সে কারণে
আমাদের কাছে কখনো জড়ভাবে দাবি তোলা কিংবা আন্দোলন করার তেমন প্রয়োজন দেখা দেয়। এখন আপনাদের পেশাগত সবচেয়ে কাঙ্ক্ষিত দাবিটির কথাও আমার অজানা নেই। এ নিয়ে আমরা সবকিছু যাচাই বাছাই করেছি, চিন্তা ভাবনা করে দেখি। কাজেই যত যুক্তি আপনারা দেন না কেন, আমি জানি দাবিটি পূরণ করা বেশ কঠিন, কিন্তু শিক্ষা ও শিক্ষকদের সাথে আমরা কোনো কিছুকেই অসম্ভব বলে মনে করি না। একটু কঠিন ও কষ্টকর হলেও আমরা আপনাদের অভাব দূর করতে চাই, আপনাদের মনের মুখে হাসি ফুটাতে চাই। সেই অঙ্গীকার থেকে আজ আমি আপনাদের এই মহতী সম্মেলনে ঘোষণা করছি যে আগামীতে জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে আমরা এমপিভুক্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীর চাকরি জাতীয়করণ করব। শুধু তাই নয়, আপনাদের কল্যাণে আরো বড় এবং যোগাযোগকারী আরো পরিকল্পনা আমরা নিয়ে রেখেছি। আজ নয়, সুযোগ পেলে আগামীতে শিক্ষকদের আরো বড় কোনো সমাবেশে সে ব্যাপারে আমি কথা বলব। এই বক্তব্য এবং খালেদা জিয়ার বিতর্ক। এখন বিএনপি যদি ক্ষমতা আসে, আপনাদের সহযোগিতায় যদি বিএনপি ক্ষমতা আসে, তাহলে চাকরি জাতীয়করণের এটা অঙ্গীকার। সুতরাং বিএনপি, যিনি আমাদের বরগাছ, যিনি আমাদের অভিভাবক, তিনি কিন্তু কমিটমেন্ট করেছেন। আমি কি বললাম, আরেকজন কি বলবো, সেটা এখন বিবেচ্য বিষয় নয়। আরেকটি বিষয় আমি আপনাদের ক্লিয়ার করতে চাই। আমাদের নেতা তারেক রহমান সাহেবকে আমি বলেছি যে আমি তো বিভিন্ন জেলায় সমাবেশ করতে যাই, কোথাও উপজেলায় সমাবেশ করতে যাই। শিক্ষকদের দাবি হলো আমাদের নেত্রী যে কমিটমেন্ট করেছেন ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে, এই কমিটমেন্টের ব্যাপারে আপনার কি মত? কারণ আপনার মতামতটি এদেশের শিক্ষক সমাজ জানতে। উনি বলেছেন আমার মা যা যা ওয়াদা করেছেন আপনাদের সাথে, বিএনপি ক্ষমতায় গেলে আমরা অক্ষরে অক্ষরে তা পালন করব। সুতরাং দুজনের কমিটমেন্টে আপনারা জেনেছেন। সুতরাং আমাকে চাপ দেওয়া বা আমার কাছে আর কিছু জানার প্রয়োজন নাই। সেই জন্য আপনাদের কাজ হলো বিএনপি যাতে আগামীতে ক্ষমতা আসে সেই জন্য কাজ করা। এটা ছাড়া দেখলেন তো 18 বছরে কি পেয়েছেন, কিছুই পাবেন। সুতরাং একমাত্র বিএনপি যা কিছু আপনাদের দিয়েছে, এদেশের বেসরকারি শিক্ষক কর্মচারীদের, এখানে যারা ইয়াং টিচার, তাদের প্রতি আমার কিছু, তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা নেই। কারণ কাশেম ভাইরা একসময় আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কিন্তু ওনারা কিন্তু দিয়েছেন, কিন্তু নিতে দিতে পারেনি। আন্দোলন সংগ্রামে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। অনেক শিক্ষক নেতা স্ত্রীর গহনা বিক্রি করে নেতৃত্ব দিয়েছে। এখন কিন্তু আপনারা একটা পর্যায়ে এসেছেন, আপনারা এখন 100% বেতন পান সরকার থেকে। এই বেতনের 50% দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই বিষয়গুলি আপনারা দেখুন। শিক্ষকরা এক সময় মাসে মাসে বেতন করতেন। সেই প্রিন্সিপাল শহীদুল্লাহ সাহেব, কামরুজ্জামান সাহেব, যখন শেখ আমানুল্লাহ সাহেব ছিলেন তখন, কিন্তু এখন এগুলি উঠে গিয়েছে। এই যে বিজেপি করে যদি আপনারা আলোচনা না করেন, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষকরা যদি জানে না, তাহলে আজকে 100% বেতন পায়, কোথা থেকে আসবে? এই 50% বেতন দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 1980 সালে উনি এটা বাস্তবায়ন করেন। তারপরে 20% দিয়েছেন আপনার এরশাদ সাহেব, চেঞ্জ করে 20। বেগম খালেদা জিয়া দিয়েছেন 23 দিন করে 20। তাহলে বিএনপি কত পার্সেন্ট ছিল?
50 আর 20 করে এই 100% বেতনের 70% দিয়েছে বিএনপি। জাতীয় পার্টি এরশাদ সাহেব দিয়েছেন 20, আর শেখ হাসিনা সরকার শিক্ষক আন্দোলনের তোপের মুখে করে দিয়েছেন 30। তারপরে আসেন আপনার ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, যাই বাড়াতি, এইগুলি দেওয়া হয়েছে আপনার এবং 93 শিক্ষক আন্দোলন। শিক্ষকরা সারা জীবনে একটা ইনক্রিমেন্ট, এটা আমরা প্রতিবাদ করি, দাবি করছি, কিন্তু এখনো আমরা সেভাবে আসতে পারিনি। 2013-তে দেশব্যাপী শিক্ষক আন্দোলনের যখন ডাক দিলাম শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ব্যাপারে, তখন এই নাইস সাহেব রাতে ঘোষণা দিলেন, সমস্ত টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। উনি বলেছেন শিক্ষকদের বাড়ি ভাড়া 5 গুণ বাড়িয়ে দেওয়া হবে। বাড়ি ভাড়া পান কত? আইটেম কত? তখন 100 টাকা। এটা বৃদ্ধি করে দেওয়া হলো 500 টাকা, বাড়াইলো কত? 400 টাকা। উনি বললেন 5 গুণ বাড়ি ভাড়া বাড়াই দিয়েছে। জনগণ কি জানে 5 গুণ কি বাড়াইছে, কত টাকা বাড়াইছে? আন্দোলন চলছে, তখন জাতীয় সংসদে দাঁড়িয়ে এই শিক্ষামন্ত্রী ঘোষণা দিলেন 40,000 কোটি টাকা প্রয়োজন যদি জাতীয়করণ করা হয়। আর তারই উদাহরণ টেনে তৎকালীন ছিল অবৈধ প্রধানমন্ত্রী বললেন যে শিক্ষকদের একজন নেতা বিএনপির নেত্রীর সাথে আলোচনা করে এখানে আন্দোলন ঘোষণা দিচ্ছে, রাস্তায় বসে আছে, কিন্তু 40,000 কোটি টাকা দেওয়া সম্ভব না। প্রধানমন্ত্রী সম্বন্ধে আমি বক্তব্য দিতে চাই না, অবৈধ প্রধানমন্ত্রী, কারণ উনি ভুল করবেন, যেহেতু তার লেখাপড়ার দৌরত্ব। বাংলা দ্বিতীয় পত্রে আজিমপুর গার্লস স্কুল, উনি নির্বাচনী পরীক্ষায় 9 পেয়েছিলেন। 9 ওনার শিক্ষক ছিল হাবিবুর রহমান, সহকারী শিক্ষক ছিলেন 9। উনি বললেন ভাই খাতা দেখলাম পাইছে 9, আমার উপর থেকে টেলিফোন করে বলছে পাস করাই দিতে হবে। এই 9 পাওয়া ছাত্রীর কাছে কি আশা করে? সেই জন্য সে ভুল করতে পারে। কিন্তু আমরা নাইস সাহেবের যে ভাবনা মনে করছিলাম লেখাপড়া মনে হয়েছে জানে, আসলে এটা আরো খারাপ শব্দ। পিছনের সারিতে বসা ছাত্র ছিল না, কেমনে বুঝলেন পিছনের সারিতে বসা? ডাক্তার তো রুগী দেখলে বুঝলেন। আমরা শিক্ষক খারাপ ছাত্রের কথাবার্তা আচরণ বুঝি সে খারাপ। আপনি কত টাকা পান, কত পার্সেন্ট বেতন পান? 100%। 100% বেতনে যদি আপনার 25,000 কোটি টাকা পান বছর, তাহলে 40% শুধু বাড়ি ভাড়ার টাকাটা বাড়াই দিলে 40,000 কোটি টাকা লাগে। সবাই স্যার শুধু বাড়ি ভাড়া দিলেই আমাদের শুধু প্রয়োজন হলো কল্যাণ এবং অবসর সুবিধা বোর্ডে কিছু ফান্ড দিতে হবে, যেটা থেকে আমরা পেনশন স্কিমে যদি ওটাকে দিতে পারি, তাহলে পেনশন দিলে সেখানে কিছু টাকা প্রয়োজন হবে। ওই সরকারকে কিন্তু আমি হিসাব দিয়েছি, এই হিসাবটা ছিল এরকম। তখনকার হিসাবটার সাথে বর্তমান হিসাবটা একটু পার্থক্য আছে। তখন শিক্ষক সংখ্যা ছিল কম, স্কেলও ছিল কম, এবং সেখান থেকে আমি দেখিয়েছিলাম 80 কোটি টাকা সরকারের সাশ্রয় হবে। সরকার মনে করেন আমাদেরকে দিচ্ছে 20,000 কোটি টাকা, এই টাকা থেকে আরো 80 কোটি টাকা কম লাগবে যদি চাকরি জাতীয়করণ করা। পরিষ্কার হিসাব দিয়েছি। সেই হিসাবের একটা নমুনা আমি আপনাদের মাঝে আলাপ করে দিচ্ছি। আপনি বলবেন এটা চাই ওটা চাই, কিন্তু আপনাকে তো তুলে ধরতে হবে যে আমি কেন চাই, যুক্তি দেখার পর। আমাদের বর্তমানে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা স্কুল হলো 17,461, এটা হলো লেটেস্ট নিউজ। কলেজ
2814, মাদ্রাসা 8221, কারিগরি SSC এবং HSC মিলে হলো 2227। সর্বমোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা হলো 30,783। শিক্ষক কর্মচারী সংখ্যা স্কুল হলো 2,72,527, কলেজ হলো 1,16,157, মাদ্রাসা হলো 1,76,741, কারিগরি হলো 2,21,886, সর্বমোট 6,47,311 হলো শিক্ষক। এই শিক্ষকরা বর্তমানে 100% বেতন আমরা পাই। এই জন্য সরকার আমাদেরকে দেয় 12,97,96,94,489 টাকা প্রতি মাসে। প্রতি মাসে সরকার আমাদেরকে দেয় 12,97,96,94,489 টাকা। 12 মাসে আমাদেরকে দিতে হবে 15,336 কোটি টাকা প্রায় 12 মাসে। উৎস ভাতার জন্য প্রয়োজন হবে 750 কোটি, বৈশাখী ভাতার জন্য প্রয়োজন হবে 230 কোটি, বার্ষিক প্রবৃত্তির জন্য প্রয়োজন হবে 51 কোটি সহ মোট 16,337 কোটি টাকার প্রয়োজন। সরকার দেয় কত? 15,336। আর সরকারকে দিতে হবে কত জাতীয়করণ করলে? 16,387 কোটি টাকা। আসেন এবার টাকাটা কোথা থেকে আসবে? শিক্ষক কর্মচারীদের চাকরি কার্যক্রম করার জন্য সরকারকে প্রদান করতে হবে বেতন ভাতা বাবদ 17,571 কোটি টাকা। 55,000 এতজন শিক্ষক কর্মচারী চিকিৎসা ভাতা হিসাবে, এটা একটু এদিক সেদিক আছে হিসাবটা, 500 কোটি টাকা। পানি ভাড়ার জন্য লাগবে 5,000 কোটি টাকা, উৎসব ভাতার জন্য লাগবে 2,000 কোটি টাকা, বৈশাখী ভাতার জন্য লাগবে 500 কোটি টাকা। প্রতিষ্ঠান থেকে সরকারের আয় হবে কত? প্রতিষ্ঠান থেকে সরকারের আয় হবে, আমরা একটু বর্তমানে যে দ্রব্যমূল্যের অবস্থা এবং মানুষের যে আয়ের যে অবস্থা, কারণ একজন লেবার 700-800 টাকা, আপনি একবারে দৈনিক দিন মজুর যে সেও 700 টাকা মজুরি পায় যদি সে কাজ করে। তাহলে 100 টাকা তার ছেলের জন্য মাসে 100 টাকা খরচ করা তার কোনো অসুবিধা নেই, কারণ 100 টাকার চেয়ে বেশি খরচ দেয় সে কিন্ডারগার্টেন স্কুলে, রিক্সা চালায়, তার বাচ্চারও কিন্ডারগার্টেন পড়ে। তাহলে আমরা এভারেজ সমস্ত ছাত্র সেই কিন্ডারগার্টেন আইডিয়াল সব মিলাই আমরা আসলাম 2 কোটি শিক্ষার্থী থেকে 100 টাকা হিসাবে আসবে 2400 কোটি টাকা। সেশন চার্জ আসবে পরে যদি আমরা 1500 টাকা ধরি, আসবে 3,000 কোটি টাকা। প্রতিষ্ঠানের সম্পদ থেকে বাৎসরিক আয়, গাছ বিক্রি, দোকান ভাড়া, পুকুরিজ, মাঠ ভাড়া ইত্যাদি থেকে আসে 1,000 কোটি টাকা, ইত্যাদি থেকে আসবে 700 কোটি টাকা। সাধারণ তহবিল তো সব স্কুলে আছে না? সাধারণ তহবিল ছাড়া স্কুল আছে, সেখানে আছে 1,000 কোটি টাকা। রিজার্ভ ফান্ড সেটাও আপনার ভাবতে পারতেছেন না, রিজার্ভ ফান্ডের টাকা আছে, সেখানে আসবে 700 কোটি টাকা। সরকারি কলেজে নিয়ে যাবে, আপনি টাকাগুলি নিয়ে যাবে কবে? 7,800 কোটি টাকা সরকারকে আমি আয়ের রাস্তা দিয়ে দিই, যা আপনি 7,800 কোটি টাকা এখান থেকে নেন। প্রতিষ্ঠান জাতীয়করণ হলে সরকারকে প্রদান করতে হবে 25,571 কোটি। বর্তমান সরকার বেতন ভাতা প্রদান করছে 17,571 কোটি টাকা, অতিরিক্ত প্রদান করবে 8,000 কোটি, 8,000 কোটি টাকা লাগবে। তাহলে আমি সরকারকে রাস্তা দিয়ে দিলাম, তুমি 7,800 কোটি টাকা এখান থেকে নিয়ে নাও। নিয়ে নিলে বাকি এখন আগে যেমন ছিল উত্তীর্ণ, এখন সরকারকে ভর্তুকি দিতে হবে 200 কোটি টাকা। এটাও আমরা বলেছি এই শিক্ষা প্রতিষ্ঠানে বলবো। শিক্ষা প্রতিষ্ঠান কয় যে হিসাব তো সুন্দর, যদি কিভাবে দিব টাকা বলে, আমি বলছি ঘোষণা দেন 200 কোটি টাকা আমরা কাটতে দেবো, শিক্ষকরা দিয়ে দিব 200 কোটি টাকা, তো ঘোষণা দেন। এখন উপদেষ্টারে বলার পরে সচিবকে বলল, সচিব প্রথম দিন তো খুব ভাবলাম দেখেন, উপদেষ্টাও বললো যে আমরা কি এখানে বসি আপনাদের বিএনপির জন্য কাজ করার জন্য? আপনি বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিএনপির পক্ষে শুধু কথা বলতেছেন। আমি বললাম আমি শিক্ষকদের পক্ষে কথা বলতে আছি, আপনারা দিবেন, দিতে হবে। আর
আওয়ামী সরকারের আমাদের সুবিধাভোগী যারা এগুলো বাই করেন, যদি বাই না করেন আমরা বাই করি। পরে 2 দিন পরে যখন গেলাম তখন এই যে নরম হয়ে গেছে, কারণ এর মধ্যে বিএনপির একটা হাই পাওয়ার কমিটি করা, যারা শিক্ষা মন্ত্রণালয় দেখবে, স্বাস্থ্য মন্ত্রণালয় দেখবে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য কমিটি করা। এটার জন্য স্থায়ী কমিটির নেতাদেরকে এক একটা দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষা এবং স্বাস্থ্যের দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর আপনার আমাদের জাহিদ সাহেব, আমাদের পেশেন্ট কিনা ডক্টর জাহিদ সাহেবকে দিয়ে মাধ্যমিক এবং এই এডুকেশন সেক্টরের যেটা সেকেন্ডারি এটা দেখার দায়িত্ব হলো আমি জাহিদ সাহেবকে সহযোগিতা করব। ইউনিভার্সিটির সাধারণ অংশের দেখাবো। এইভাবে আমরা আরেকটা আবার দেখো, আবার একটা প্রেসার ক্রিয়েট করে আসার পরে আবার কদিন পরে আমাকে একটা দায়িত্ব দিল সচিব উপদেষ্টা। আমি তখন আবার একটু দেশের বাইরে চলে গেলাম। তখন জাকির সাহেব এবং জাহিদ সাহেব দিয়ে আবার সেখানে উপস্থিত হলেন। আবার তাদেরকে প্রেসার দেওয়া হবে। এই প্রেসারটা বেশি দিন দেওয়া যাবে না। এখন প্রেসার হলো যে তাদের তো দল নাই, লোকবল নাই, কারণ এই সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকার, তাদের ফাংশন হলো একটা ইলেকশন করা। রাজনৈতিক দল যেহেতু নাই, তারা কাদের দিয়ে কাজ করে? পুলিশ এদের তো মনোবল ভেঙে গেছে, এই বাহিনীটা একবারে পর্যদস্ত অবস্থা। সুতরাং তারা আমাদের উপর নির্ভর করতে হবে। আমরা চাই না কোনো বিশৃঙ্খলা, আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করার সব কিছু আমরা বিএনপি করছি। আমরা সব হজম করেও চাই একটা নির্বাচন হবে। নির্বাচনে আপনাদের প্রিয় দল বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি দেশ পরিচালনা করবে। আপনাদের এই কাঙ্ক্ষিত দাবি চাকরি কেন্দ্রীয়করণ করবে এবং অন্যান্য চাকরি। এবার আসেন আপনাদের উদ্দেশ্যে, যেহেতু সংগঠন করি আমরা, আপনাদের জন্য ডেইলি কাজ করি, কোন বিদ্যা হারাম, সেখানে আপনাদের কিছু কথা বলতেই পারি, বলাটা অধিকার আমার আছে। আপনারা সংগঠন করেন এই উপজেলা রাঙ্গুর কত উপজেলা, এখানে কতটা শিক্ষা প্রতিষ্ঠান আছে? 45টা শিক্ষা প্রতিষ্ঠানে সবাই যে 10জন করে শিক্ষক হয়, কত শিক্ষক হয়? মাদ্রাসা আছে, আমি যেহেতু আসলে মাদ্রাসার সাথে আছে, কলেজ আছে, আপনার কি এখানে 700 লোক আছেন? আমি কিন্তু জায়গায় বসে প্রথম বইয়া রাখলো চেয়ার গুলি এবং চেয়ার মানে 9টা গুণা প্রথম সাথে কটা আছে এটা গুণা আমি বইয়া রাখবো। আপনাদের এখানে প্রথম যখন আমি বলছি তখন 205 জন। তাহলে যারা আসে নাই তাদেরকে আমরা ধরে নিব যে আপনাদের সাথে তাদের মতের অমিল আছে। এই জন্য তারা আজকে বন্ধের দিন তারা এখানে উপস্থিত হয়। আমি দেখে কতটা নিরপেক্ষতা এখানে বজায় রেখেছি। আমি বিএনপির সাংগঠনিক সম্পাদক, আমি যেখানে যাই বিএনপির নেতারা সেখানে আসে, তাদের সাংগঠনিক কিছু সমস্যা পরামর্শ সেগুলি নিয়ে আমার সাথে কথা বলে। কিন্তু দেখেন আছে কোনো বিএনপির নেতা এখানে? হ্যাঁ, আমি বলেছি ভাই কেউ যায় শিক্ষককে নিয়ে আমি শুধু কথা বলছি, কিন্তু আমি তো করি, আপনারা তো করেন। এখানে কমিটি আছে, মাহবুব সাহেব নির্বাচিত সেক্রেটারি আপনাদের। আমি আপনাদেরকে বলবো আমাদের একটা কমিটি থাকে, কারণ আপনাদের কমিটিটা হলো কমন কমিটি। শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিল করে অনেক জায়গায় টাকা নেন, বই কার্যকর করে তাদের কাছ থেকে, প্রকাশকদের কাছ থেকে প্রশ্ন বিক্রি করে, না করলে আপনারা ফাঁক কিভাবে করেন সেটা কোনো আপত্তি নেই। কিন্তু এগুলি তো যদি গভর্নমেন্ট থেকে বাধা আসে, সে বাধাগুলি কিন্তু আমরাই কিন্তু এগুলি ওভারকাম করি যে না শিক্ষক এটা করে।
শিক্ষক একসাথে বসে প্রশ্ন করে, সেই প্রশ্নের মান উন্নত হয়। আর যেখানে আপনি চৌমুহনী থেকে প্রশ্ন আমাদের শেয়ার পাবা, সেই প্রশ্নের মান থাকে, সেটা কিন্তু আপনাদের পক্ষ থেকে আমরা করি। কিন্তু আপনারা কি করেন? সব সংগঠনের সাথে আপনাদের দাবি পূরণ করতে হবে, কোয়ালিটি লিডারশিপ ছাড়া তো দাবি পূরণ হবে। শিক্ষা অধিদপ্তরে গিয়ে অধিদপ্তরে গিয়ে আপনার শিক্ষা অধিদপ্তরে যে শিক্ষক নেতাদের আমি শুনেছি পিয়নদের সাহায্য, এই যে আপনি কিভাবে জানেন? আপনারা ঘুরে উপজেলা শিক্ষা আপনারা ঘুরে উপজেলা শিক্ষা অফিসারের পিছনে ঘেরা করে আমার বিষয়, এটা আমি কোন গর্বের বিষয় বলছি, তারা আমাদের পিছনে ঘুরতে হয়। একজন উপজেলা শিক্ষা কর্মকর্তার স্কেল হলো সরকারি শিক্ষক, একজন প্রধান শিক্ষক এটা একটা দাঁড়ায় না, এটা গিয়ে ফুলের তোমার দিয়া আগায় নেন রাস্তা, তখন অন্যের দেখে হাসে মানুষ, যারা বুঝে যে প্রধান শিক্ষকের স্কেল কোথায় আর এই উপজেলা শিক্ষা কর্মকর্তার স্কেল কোথায়। একজন প্রিন্সিপাল সে ইউনো যেহেতু চেয়ারম্যান, ইউনোরে সম্মান করতে হবে, একজন ম্যাজিস্ট্রেট কেন সে চেয়ারম্যান হতে, কিছু মনে করবেন না। এই কোয়ালিটি লিডারশিপে যতক্ষণ আমরা না আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আপনার শিক্ষকরা সম্মানিত হবেন না। আপনার এই যে একটা পরিবর্তন হইল, এই পরিবর্তনে এই দেশের মাধ্যমিক শিক্ষকরা, কলেজ শিক্ষকরা সবচেয়ে বেশি কাজ করছে। যেটা আপনারা যে কাজ করলেন, পরিবর্তনের পরে দেখেন ইউনিভার্সিটির টিচার সব সুবিধা পেয়ে গেছে। 150 ইউনিভার্সিটি প্রাইভেট, এগুলিতে তারা ভাইস চ্যান্সেলর হয়ে গেছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর হয়ে গেছে। আবার
আছে এই কলেজগুলির চেয়ারম্যান করা হয়েছে ইউনিভার্সিটির টিচার ম্যাক্সিমাম। আমি কয়েক জায়গায় সুপারিশ করে দিচ্ছি আমার মধ্যে হয়েছে, কিন্তু আবার বিদ্যুৎসাহী সদস্য সেটাও ইউনিভার্সিটির টিচার, এরা কি আন্দোলন করে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হলো সবচেয়ে সুবিধাভোগী জাতি। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ম্যাডামকে আমি বলছিলাম যে ম্যাডাম শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেন আপনি শিক্ষককে, তবে সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেটা মাঠ পর্যায়ে তারা কাজ করে তাদেরকে। উনি বললেন এই যে এখানে মহিন খান সাহেব নিয়ে আসলাম, তুমি চাইছো একজন মানে শিক্ষক রাখার জন্য আমি তো মহিন খান। আমি বললাম ম্যাডাম সরকারি অনেক সম্মান করি, আপনি আমি একটা কথা বলবো অফিস মনে করেন বল। আমি বললাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা স্ত্রী বুকে এক জায়গায় জামাই করতে আসবে, কারণ স্ত্রীর কথা জামাই শোনে না, জামাই কথা স্ত্রী শোনে। তোমার তার কম নেই, তুমি আমি কথা আমার স্বাধীনতা আছে, আমি আমার বলছি। আর আমাকেও বলবো যাকে হেঁটে আমরা যদি ভোট ওখানে দিয়ে আসো এরা ভোট দেয়, ভাই বোন যারা যেটা করি এটাই করি। এদেরকে দিয়ে আপনি বিএনপির কোনো লাভ করতে পারেন। আর সব শিক্ষক শিক্ষক আমাদের এই উদাহরণটা আমি কেন দিলাম যে আমার পাশের গ্রামে এক লোকের নাম তার বাবা মায়ের আছে মাস্টার, এটা তাকে সবাই মাস্টার হতে যায়, কিন্তু সবাই সবাই জানে না কিন্তু এত মাস্টার এর কাছে ছাত্র দিলে পড়াতে পারবো পড়াতে পারবো। আপনি যখন এই হাইওয়ে দিয়ে যাবেন হাসানপুর কলেজের উল্লাদিকে একটা গ্রাম আছে, এই গ্রামটার নাম হলো ঢাকা। এই গ্রামে প্রথম বাড়ি উকিল বাড়ি নাম হলো উকিল বাড়ি। এই গ্রামে এতগুলি উকিল একসাথে আছে, আপনি যদি মামলা দিয়ে যান এই উকিলিরা মামলা করতে পারবেন? ম্যাডাম আস্তে আস্তে হ্যাঁ ম্যাডাম বলে যে কি বলতেছো এইটা বাস্তব, এই বাড়ির নাম উকিল বাড়ি, যে নাম দেখা করে এটা তো অনেক উকিল আছে ভাই এর নিয়ে লাভ হবে না। সুতরাং প্রকৃত শিক্ষককে তাকে দিতে হবে একটা, তাই শিক্ষা ক্ষেত্রে একটা এই অচল অবস্থাটা দূর হবে। এই বিষয়ে আপনারা এক সময় আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি শেখ আমানুল্লাহ সাহেবকে, কামরুজ্জামান সাহেবকে, প্রিন্সিপাল শহীদুল্লাহ সাহেবকে, এমনকি আমি কাজী ফারুক সাহেবকে সম্মান করি। তাদের ভিতরে কোয়ালিটি লিডারশিপ ছিল, কিন্তু আপনারা এখন ভুল করেন কিছুটা। এই নাঙ্গলকোট উপজেলা এখান থেকে কিন্তু গত বন্যায় আপনারা আমাকে প্রাণ দিয়েছেন সিলেটে সহযোগিতা করার জন্য, আমার মনে আছে। আমি খুব আপনাদের প্রাণী শ্রদ্ধার সাথে স্মরণ করেছি, মনে রাখি। কিন্তু আমরা যখন শুনি আপনারা নজরুল ইসলাম রনি নামে একজন শিক্ষক এই নাঙ্গলকোটের প্রতিপক্ষ দিয়েছেন আন্দোলন করার জন্য, তখন আমার খারাপ হয় এটা কি হোক। তাহলে কি নাঙ্গলকোটের শিক্ষকরা জানে না ওই রনি? আমার মুখ থেকে কারোর বিরুদ্ধে বলা এটা সরলতা না। শুধু একটা উদাহরণ আপনাদের দিই, আপনারা যারা যারা যদি নেতা মনে করেন তাহলে তো আপনাদের কাজ হবে না। এই ছেলেটি আমার মিরপুর থানা কমিটির সদস্য, 2005-এ পরপর থানা থেকে আমার ফোন আসলো, ওসি বলল যে স্যার এই নামে একজন লোক আমরা ধরছি, আমরা থানায় আছে, আপনার সাথে কথা বলতে চাই, সে নাকি আপনার লোক। হ্যাঁ আমার লোক। কি হয়েছে? বলে স্যার তাহলে ওর ফোনে আপনি কথা বলেন। ও বলতেছে স্যার আমার থানায় ধরে আছে, আপনি ওসি বলতেছে যে উনি বলতে ছেড়ে দিন, তো স্যার আপনাকে বলে দেন। আমি ওসিকে বললাম যে ছেড়ে দেন, শিক্ষক মানুষ। তো বললো স্যার আমি ছাড়তেছি, যে বাদী সে আসতেছে, আসলে আমি আপনার সাথে কথা বলবো। 15 মিনিট পরে বাদী আসলো, বাদী এসে এখন আসার পরে ওসি আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলো স্যার সরি আপনাকে কথা দিয়েছিলাম এই লোকটাকে ছেড়ে দিব, কিন্তু ছাড়া সম্ভব হচ্ছে না, কারণ বাদী উপস্থিত, বাদী একজন সাংবাদিক,
বাদী প্রমাণ করেছে তার মোবাইলটা এই লোকটা চুরি করেছে। এখন আমি ছাড়তে পারি? আমি বললাম যে একজন শিক্ষক যদি মোবাইল চুরি করে থাকে, আমি আমার যে রিকোয়েস্ট ছিল আপনার কাছে এটা প্রত্যাহার করলাম, আমি এখন তাকে কাজ করে দিতে পারি, আমার রিকোয়েস্ট আমি প্রত্যাহার করলাম। এই কোয়ালিটির লোকদেরকেও যদি আপনারা নেতা মনে করেন, তাহলে আপনার দাবি পূরণ হবে তো দূরে থাকে, আপনি তো আরো বেশি সমস্যা তৈরি করবেন। আগে সিদ্ধান্ত আপনার কি সংগঠন, আমার কোনো আপত্তি নেই, অন্য সংগঠন করেন, আপনি বিপদ করবেন, আমার দায়িত্ব একজন শিক্ষক হিসাবে আপনার পাশে থাকবেন। এখন থেকে সাজিদের কোনো সাজিদ নামে একটা সংগঠন হচ্ছে না, কেন নয় বলেন? সাজিদ হলো বলতেছে যে আমরা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাজিদ, তাহলে আপনারা কি মুক্তিযুদ্ধ করেন নাই? আপনাদের পূর্বপুরুষ যারা ছিল তারা মুক্তিযুদ্ধ করেন? তাহলে কেন বলা হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে লোক? আমরা কি মুক্তিযুদ্ধের বিপক্ষের লোক? আমরা তো বিপক্ষের না। সুতরাং এই যে একটা ভেটিবাজি দিয়ে তারা এতদিন দেশটাকে এই অবস্থা একটা ডিভিশনে নিয়ে গেছে, এই জন্য আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার প্রধান। সুতরাং আমার সংগঠনে আমি যাবো না যে শাসিকের কেউ এখানে নেতৃত্বে যাবে। ঠিক আছে, আপনি আমলি করেছেন, করতেই পারবেন। কাশেম ভাই কোন গ্রুপ করতে কথা বলেন কেন? কাশেম ভাই উনি কোন গ্রুপ করতো? উনি কি বিএনপি করতো? উনি আমলি করতো, আমি জানি না। তাহলে ওনার সাথে কি আমরা সংগঠন করি নাই? কিন্তু আমলি বিএনপি নামে তো শিক্ষক সংগঠন থাকবে না, এখানে সবাই থাকবে এই সংগঠনে। কিন্তু এই ডিভিশনটা কখন আছে? এই 2008 থেকে আরম্ভ করবে এই সংগঠন আমাদের বিভেদ, যে এখানে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি একটা, আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি সব রাজাকারের অবস্থা কি হয়েছে এটা তো সবাই দেখেন। তাই আমি বলি যে লিডারশিপে যদি আমি এখন বিএনপির যেহেতু একজন গুরুত্বপূর্ণ দায়িত্ব, আমার সাথে যদি একটা আওয়ামী লীগের লোকের ছবি আসে, আমার সাথে জবাব দিতে হয়, আগে দিতে হয়, এখন তো দিতে হয়। সেজন্য এই ব্যাপারে আপনারা একটা সতর্ক থাকবেন। আমি না করি না যে আওয়ামী লীগের সমর্থক একজন লোক সমিতি করতে পারবে না, তাই কিন্তু আমি না করি, কিন্তু এই বিষয়গুলো আপনারা সতর্ক থাকবেন। আর উৎসবতার যে বিষয়টি, এটা তো আপনাদেরকে আমি দিলাম নাকি? উৎসবতা আপনাদেরকে আমি দিলাম কত পার্সেন্ট? 25। শিক্ষকদেরকে 50% দিয়েছি আমি কর্মচারী, এটাও কিন্তু ইতিহাস, সেই ইতিহাসের আমি যাবো দিলাম। কিন্তু বিগত 18 বছরে কি 25কে 26 করতে পারছেন? 50কে কি 51 করতে পারছেন? না। তাহলে এই যে একটা কৃতজ্ঞতা বোধ আপনাদের থাকতে হবে না? আপনার অবসর সুবিধা আমি করলাম ম্যাডাম দিদি, আপনার কি খবর নিচ্ছেন যে এটা আমি পাইনি? অবসর সুবিধা বোর্ডের জন্ম দিলাম, কিন্তু এখন আমাকে এটা দেওয়া হয়নি। কারণ কি বলেন? কারণ আমার বিরুদ্ধে 40টা মামলা, আমি 40টা মামলার আসামি। কি মামলা? আপনারা কিন্তু আমার ভালো মানুষ মনে করেন, কারণ আমি এত ভালো মানুষ না। কারণ 40 মামলা তার বিরুদ্ধে, সে তো ভালো মানুষ না। এবার আসলে মামলা কি? মামলা গেল হত্যা মামলা, 302 ধারা মামলা। তাহলে আমি তো একজন মারাদার, তাহলে মারাদার আমার শিক্ষক নেতা হয়নি। আমার জীবনে আমি সিগারেট খেয়ে নেই, অন্যান্য বিষয় তো বাদই, সিগারেট খেয়ে, যার জন্য আপনার বিয়া সেলাই যেটা মেজবাতি করে গ্রামে, এই মেজবাতি যারা আমার প্রয়োজন আমার করে নেয়। এখন আমি নাকি মেজ কাটি দিয়ে ওই গ্যাসের ইঞ্জিনটার মধ্যে আমি আগুন দিয়ে 60 জন মানুষ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। 1 নম্বর আসামি বেগম খালেদা। আর আমি হইলাম ওই
কাজটা নিয়ে গেল, এক একে 40টা মামলা দিল, 7 দিন ডিবিতে ছিল। আপনাদের ধারণা যে ডিবিতে থাকা অবস্থাটা আমার মাসে শারীরিক নির্যাতন করছে? না, সব মানুষ আমার কাজ। ওইখানে যারা দায়িত্বে ছিল তারা আমাকে তাদের পকেটের পয়সা দিয়ে আমাকে আহ্বান করে। যে দায়িত্বে ছিল একজন এসপি, সিনিয়র এসপি, সে বলল যে আমার ভাই, আমি আওয়ামী লীগের পেলাম, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে আপনাকে আমি ভোট দিচ্ছি। কেন ভোট দিচ্ছি? আমার ভাই বলেছে যে ভাই, আমার ফ্যামিলিতে যে স্বাচ্ছন্দ্য এটা ওনার জন্য, উনি করে দিয়েছে, ওনাকে একটা ভোট দিয়েছে। আমি 40টি ভোট, 24টি ভোট আমি আওয়ামী লীগকে দিয়েছি, 1টি ভোট আমি আপনাকে দিয়েছি। আর সেই ব্যক্তি আপনি আমার সামনে, আপনাকে আমি কোনো সহযোগিতা করতে পারবো না, তবু আমার একটা বিবেক আছে, আমি জানি এই কাজটি আপনি করেন। তারপরে এই 7 দিনে সে আমাকে যথেষ্ট সহযোগিতা, তার সাথে যে সাব ইন্সপেক্টর ছিল, মামলাগুলি যারা আয়োগ ছিল, তারাও আমাকে সহযোগিতা করে। সেজন্য 7 দিন আমার খুব একটা কষ্ট হয় না, কিন্তু কষ্ট হয়েছে থানায় যখন নিল। থানায় নিয়ে ওই দক্ষিণের যে ডিসি, পুলিশের ডিসি, এডিসি, তারা ওসিকে ধমকায় বলো যে এখন তাকে কাজ করতে পারো, কোনো ভিআইপির মর্যাদা নেই। কারণ আমি ওখানে এমপি প্রার্থী, আমাকে 2008-এ ম্যাডাম খালেদা জিয়া ঢাকা দপ্তরে থেকে এমপি নমিনেশন দিচ্ছে। সেই জন্য আমি ওখানে এলাম, একজন ভিআইপি মনে করে তারা আমাকে ওইখান থেকে বলছে তার কাজ করতে। তারপরে আপনার আমাকে কাশ্মীরে ঢুকাইলো, 10 মিনিট সময় নিল। এই 10 মিনিটের ভিতরে একটা হিরোইন চিঠি দিয়ে ওই রুমে মদ ত্যাগ করেছে। মদ ত্যাগ করে তারপরে আমার ওইটার ভিতরে ঢুকায় তালা দিয়ে, মানে তার কাঁচা মলের যে কাঁচা সেন্ট, এগুলি সব আমার না বমি হয়ে যায়। এই হলো পারিশ্রমিক। এখন এই যে আমরা এই এত কিছু অন্যায় নির্যাতন সব কিছু আমরা সহ্য করি, তারপরেও আমরা চেয়েছি যে এই অবসর সুবিধা বোর্ডটাকে আমি টাকাটা পাবো। আমি যখন কোর্ট আমাকে টাকা দেওয়ার জন্য বলছে, তারপর আমাকে টাকা দেওয়া, কিন্তু 5 তারিখের পরে 6, 7, 8 খুব সম্ভব 8 তারিখে আমার বাসায় অবসর সুবিধা বোর্ডের যাওয়ার দায়িত্বে তার আমার বাসায় চেক নিয়ে গিয়ে আসছে। আমি এত বছর দিলাম, আপনি লাভ কয় মাস আগে অন্যায় করছি, আমরা আপনাকে মাফ করে দেন। যেগুলো দায়িত্বে সদস্য করাই গেছে, আমরা সুযোগে নিয়েছি। ডিজির দায়িত্বে যে সে বলছে তারাও তো তোমার ফাইল নিয়ে আসো, সাইড করে চেক নিয়ে আসো। পরে আমাদের চাকরি সাহেব তো গেছে মাত্র গত বছর, ওনাকেও চাকরি থেকে অব্যাহতি দিয়ে দিচ্ছে, ওনারও চেক নিয়ে এখন আমার কাছে সব অর্থ পরে ওনার তো বাসায় নিয়ে দিয়ে আসে। এই হলো চাপে পড়ে যাওয়ার জন্য। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের অবস্থানগুলি ধরে রাখবেন। আপনারা সমাজের বিবেক, যদিও সাংবাদিকদের বলা হয় যে জাতির বিবেক, কিন্তু না, শিক্ষকদের কাছে মানুষ অনেক কিছু করতে হয়। এই পাঠ্যপুস্তকে আপনাদের যে কারিকুলামে এই নাচানাচি সবকিছু ব্যাংকের লাভ দেওয়া হয়েছে আমাদের বন্ধুদের দিকে, এমন লাভালাভি নেই। পাঠ্যপুস্তকে বলা হয়েছে, ইসলাম ধর্ম বিষয়ে বলা হয়েছে যে দেব দেবীর নামে পশু জবাই করা, গরু জবাই করা কি যায়। চিন্তা করে দেব দেবীর নামে যে এই যে বিষয়গুলি আসছে, এই সরকারের সময় তারা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এখন শুধু আমাদের টাকার কথা বলতে হবে, এই দেশের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর দায়িত্ব আপনাদের শিক্ষকদের। আমি ওদিন বলেছিলাম একটা সাক্ষাৎকারে যে এই ওয়াইফুদ্দিন মাহমুদ সাহেবদেরকে দিয়ে কাজ হবে, ওনারা 7 দিনের ভিতরে 6 দিন অসুস্থ থাকে। আমাদের দায়িত্ব দেন 30 দিনের ভিতরে শিক্ষা মন্ত্রণালয় থেকে সব যন্ত্র করে কিছু প্র্যাকটিক্যাল করতে হয় কাজ, খালি আপনার থিসিস দেওয়া কাজ হবে, প্র্যাকটিক্যাল কিছু কাজ হবে। আমরা জানি কোথায় দুর্বলতা, কোন চেয়ারে কোন অসুস্থ ব্যক্তিরা বসে আছে, তাকে কি করতে হবে। এখানে আপনারা প্রধান শিক্ষক, সরকারি প্রধান শিক্ষকদের বিষয়টা বলেছেন, চাকরি
জাতীয়করণ যদি করা হয় এই সবগুলি বিষয় এখানে এসেছে। সুতরাং আপনাদের অন্য দাবির ব্যাপারে আমার বক্তব্য রাখার প্রয়োজন নেই, কারণ যখন চাকরি জাতীয়করণ হবে অটোমেটিকলি আসবে। আপনাদের কাছে আমি ধন্যবাদ দিই, আপনারা একটা কথা এখানে বলেছেন যে যতদিন না হবে ততদিন তো আমাদের কিছু কাজ করতে হবে। অনেকে বলেন যে আমি আমার কাছে দাবি লাগাইছি, আমি ভাই দাবি না, যতদিন না হচ্ছে ততদিন কিছু বার্নিং ইস্যু তো আছে, এই ইস্যুগুলি তো আমাদের শেষ করতে হবে। এখন এই ঈদে যাতে আপনারা উৎসব পাতা পারেন আমার জনগণ অন্যান্য যে সরকারি প্রধান শিক্ষকদের আলাদা, সরকারি প্রধান শিক্ষকদের তেমন মানে না, শিক্ষকরা তেমন মানে না বলুন, কারণ সিনিয়র টিচারের স্কেল আর সরকারি প্রধান শিক্ষকের একই স্কেল। সরকারি প্রধান শিক্ষক যখন বলে, সিনিয়র শিক্ষক বলে যে দেখেন সরকার আপনার আমাদের একই জায়গায় জায়গা দিচ্ছে, সুতরাং আপনি আমার উপর কর্তৃত্ব করার কোনো প্রয়োজন আছে বলে মনে করেন, আপনি যখন করেন আমার হতে পারে। আর সরকারি শিক্ষকরা প্রধান শিক্ষকরা এক স্কেলে বেতন পায়, আপনার বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকরা এক অন্য স্কেলে, কিন্তু আমাদের সব কিছু এক, মানে কারিকুলামে শিক্ষাগত যোগ্যতা আমাদের বেসরকারি শিক্ষকদের বেশি। বেসরকারি শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা বলা আছে সকল পর্যায়ে বিদ্যুৎ বিভাগ রাখতে হবে, এসএসসি থেকে একবারে স্নাতক পর্যন্ত। আর সরকারি যে স্কুলগুলো যখন শিক্ষক নিয়োগে সেখানে বলা আছে, সরকারি স্কুলের যে পাবলিক সার্ভিস কমিশন থেকে যে দেওয়া হয় সেখানে বলা আছে এসএসসি থেকে স্নাতক পর্যন্ত যে কোনো একটি পরীক্ষায় তৃতীয় বিভাগ সেখানে গ্রহণযোগ্য। তাহলে এরা থার্ড ক্লাস হইব, আর বেসরকারি সব সেকেন্ড ক্লাস থাকতে হবে, ফার্স্ট ক্লাস থাকতে হবে। এখন তো ক্লাস সেটা যাবে তার নাম আছে কেন? আগের দিনে যে ব্যক্তি থার্ড ক্লাস পেয়েছে, এখন জিপিএ পাস পাওয়া যাবে, এগুলি কি কোনো রিজাল্ট নেই? জিপিএ পাস পেয়ে আপনি পাস পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের পাস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, পাস নাম্বার পান না। তাহলে আমার আগের দিনের যে ভাইয়েরা, আমি এটা আগে বলতাম যে প্রধানমন্ত্রী হইতে হলে তাদের যোগ্যতা আছে কিনা সেটাতে দেশের লোকজন বিবেচনা করে না, আমাদের শিক্ষকদেরকে নিয়ে আপনারা তো মাথা খাওয়াচ্ছেন। সুতরাং আগের দিনে যারা থার্ড ডিভিশন বর্তমান যুগে যে পাস করছে তারা গেল, তাদেরকে মাইনাস করা হবে না, মাইনাস করলে চলবে। এখনো অনেকে আছেন, এর ভিতরে অনেকে আছেন যারা অবসরে চলে গিয়েছে, আমার নতুন ভাইরা আছেন, আপনারা অনেক মেধাবী, আপনারা অনেক যোগ্য, কিন্তু আপনাদের পাস করাটাকে কিন্তু আপনারা নিজেরা সমর্থন করেন। এই পাসটা আপনারা চান না, এই পাসের কি মূল্যায়ন আছে? মানুষ আসে, মুচকি আসে, জিপিএ পাস পাইছে, তাই এটা বলে একটা লিস্ট নিয়ে যায়, যার কাছে লিস্ট নিয়ে যায় সে একটা মুচকি আসে, কারণ সে জানে পাস কি। এই পাসটা আপনার বোর্ড থেকে বলে দেওয়া হয় শিক্ষকদের খাতা দেখার জন্য, খাতা দেওয়ার সময় যে ছাত্রের খাতায় যাই লেখা থাকুক না কেন আপনাকে নাম্বার দিতে হবে। এখন শিক্ষক বলতেছে যে স্যার কিছুই তো লেখা নেই, কয়েক কিছু লেখা নেই, এটা যদি না পাবেন। তখন আমার একটা কথা মনে পড়ে, এটা আমি বলছি খুব উচ্চ পর্যায়ে, যে ছাত্র আপনার খাতার মধ্যে আপনার যারা 75 এর ছাত্র কলেজে আসেন ওই সময় কুমিল্লা পড়ে প্রশ্নের মধ্যে এখন প্রশ্ন যেটা বায়োলজিতে আসছে ক খ গ ঘ করে প্রশ্ন আসছে, তাই একটা প্রশ্ন 2 নম্বর এটা আসছে উদ্ভিদ আমাদের কি কাজে লাগে। আমার ভূমি করতে হলো হেড এক্সামিনার, ওনার খাতা আমি কিছু আগায় মানে দেখে দিতেছি, দেখে খাতাটা উদ্ভিদ আমাদের কি কাজে লাগে, এটার মধ্যে ছাত্র একটা প্রশ্নের উত্তর পারে না, তো সে লেখছে যে কেমন শিক্ষক বলে দেয় যা বড় খাতা লিখে দিয়েছে, সে লেখছে যে উদ্ভিদ আমাদের অনেক কাজে লাগে, যেমন গরুর প্রকার উদ্ভিদ, গরুর দুধ খুব পুষ্টিকর খাদ্য, গরুর দুটি সিং আছে গান আছে, এটি লেখা পুরো খাতার মধ্যে লেখছে। তাহলে এই ছেলে গরুর কি বানাইছে? উদ্ভিদ বানাইছে। আর মানুষ যদি উদ্ভিদ বানায় কিছু করার নেই, নাম্বার দেবে, আপনি দেখেন মানুষ এক প্রকার উদ্ভিদ, নাম্বার দিয়ে দেবেন। তাহলে এই শিক্ষাকে আমরা চাই, এই শিক্ষাটা আমরা চাই না। আমরা গভর্নিং করি এবং
ম্যানেজিং কমিটি জাকির সাহেব রেগুলার যায়, আমি তো সময় পাই না, সাংগঠনিক কাজে ব্যস্ত, উনি রেগুলার শিক্ষা মন্ত্রণালয়ে যায়। আমি যখন যাই সাথে যে আপনারা কেন এখন পর্যন্ত গভর্নমেন্ট কোরিয়ার ম্যানেজিং কমিটিতে এখানে আগের সেই ফেসিস সরকারের বেতনটা আছে, এখানে তো আপনার বদলাইছে ইউনো মার্কা, আর ইউনো তো আরো বেশি আপনি ইউনো জন্ম হয়েছে আমেরিকা মনে ইউনো অনেক কিছু জন্ম হলো আমেরিকা মনে, জন্ম বলতে মার্কেটের জন্ম মানে তার চাকরি জন্ম, সে জন্ম নিছে আমেরিকা মনে, সে কি আমেরিকার কথা বলবো না আমার কথা বলবো? সে তো দেখছে সরকার আপনাকে ইউরোপ বানানোর আগে আমাদের সত্য গোষ্ঠীর বায়োডাটা দিচ্ছে, যে আপনার সত্য গোষ্ঠীতে বিএনপির সাথে সংস্পর্শ আছে কিনা, জামাতের সাথে সংস্পর্শ আছে কিনা দিচ্ছে না? এই ইউরোপের ক্ষমতায় আমাদের দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ভাবলেন কি দিচ্ছে চেয়ারম্যান হেরাবার করে কি ওই যে মেম্বারগুলি আগে দিত আমেরিকানগুলো এই মিল্লা চুক্তি করে এই বছরের সুবিধা দিতে হবে, আর আগের সিস্টেমে চলতে হবে শিক্ষা প্রতিষ্ঠান। সেই জন্য আমরা বলছি এই কমিটি বাতিল করে, কমিটি বাতিলের জন্য আমাদের কিছু সাজেশন আছে। আমি বলছি যে আপনারা যদি মনে করেন যে বিএনপির লোক এসে যাবে, জামাতের লোক এসে যাবে, পারতেন, দরকার নেই। নাঙ্গলপুর মেমোরিয়াল প্রাইভেট হাই স্কুলে আপনি এখানে যে দিবেন ওই চেয়ারম্যান বানাবেন, নাঙ্গলপুর হাসান মেমোরিয়াল স্কুল বা কলেজ ওখানে প্রিন্সিপাল এখানে, আরেকটা স্কুলে আপনার বাসকামিয়া হাই স্কুলের কলেজের প্রিন্সিপাল হবে। তাহলে শিক্ষকরা এখন শিক্ষা প্রতিষ্ঠান যাবে কিছুদিন, যতদিন পর্যন্ত আপনারা মনে করেন যে আপনার রাজনৈতিক দলের লোকেরা শিক্ষা প্রতিষ্ঠান চালাইলে অসুবিধা, আপনারা এটা করছেন। এই বিষয়গুলি একটা প্রক্রিয়া যাচ্ছে গভর্নমেন্ট, আমরা খুব চাপ দিচ্ছি গভর্নমেন্টকে, কিন্তু আপনারা কিন্তু আমাদের চাপ দিন, এই চাপের পরে আমরা কিছু কর্মসূচি দিব, কর্মসূচিগুলো কিন্তু আপনারা পালন করবেন। কর্মসূচির সামনে আরো আসতে হবে, এই কর্মসূচি আসবে যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পথে না যাবে, এবং আমি আশাবাদী সুষ্ঠু নির্বাচন হয়তো ফেব্রুয়ারি মার্চ মাসে দিতে বাধ্য হব, কারণ পরিবেশ আছে, কেন আপনি দিচ্ছেন না, কোন সরকার থেকে আলাদা হবে। তাই আজকে একটা বিষয় আমার খুব নজরে পড়ছে, আপনারা কিছু মনে করেন না, আপনারা সবাই শিক্ষক, আমিও শিক্ষক। এখন যেহেতু ভোটের রাজনীতি করি, আপনাদের আমি আবার বলি যে ভাই হিসাবে, বন্ধু হিসাবে, আপনাদের প্রতিনিধি হিসাবে অনেক কথা বলি। প্রতিনিধি শব্দটার সম্বন্ধে একটা মিনিট বলেন। প্রতিনিধি বলতে আমি আপনাদেরকে বলি প্রতিনিধি, এখানে অনেকে আছেন যে বলবেন যে দাদা সরকারের দাদা, অনেকে বলছেন না আমি বিএনপির সময় আমাদের বলছেন না সরকারের দাদা বলছেন, তো আমি হাসি যে আমার যে বোকাটা দিচ্ছে এই বোকাটা ভেজা হওয়ার কিছু নেই। আমি যদি এখন আমেরিকায় এই কাজটা করতাম, আমার নাম হলে লবিস্ট, আমার নাম তখন কি হইল লবিস্ট। লবিস্ট কোটি কোটি হাজার হাজার শত শত কোটি টাকা দিয়া বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, এই বাংলাদেশের না পৃথিবীর সব দেশে রাজারা লবিস্ট নিয়োগ করে তাদের পক্ষে, তাহলে লবিস্ট একটা সম্মানের জায়গা। আর আমি যদি আপনার ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতাম বা ওষুধ কোম্পানিতে, আমার নাম হবে রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি। আর গরুর বাজারে যদি আমি ব্যবসা করি তাহলে আমার বলবে গরুর দালাল, আর শিক্ষকরা আমাকে বলে শিক্ষকের দালাল। সুতরাং এটা কোনো অসম্মানের বিষয়, খালি পার্থক্য হলো ইংরেজি আর বাংলা। ইংরেজিতে পড়লে বলা হয়, বাংলায় বলে এই কল্যাণ এবং অবসরের বিষয়ে কমিটি আমরা করার জন্য অনেকবার কিন্তু তাদের ফান্ড নেই। পরবর্তীতে আমি এভাবে বলে আসলাম ফান্ডের আপনাদের দরকার নেই, আপনারা কমিটি গঠন করে দেন, যারে খুশি অনুযায়ী কমিটি গঠন করেন। কমিটি গঠন করে দিলে কিভাবে শিক্ষকরা টাকাগুলি দিতে হয় আমি আপনাদেরকে অন্তত আরো 6 মাস কম দিতে পারি। আমার দেন না, আমি তো সময় দিতে পারবো না, অন্যদের দিলে তাদেরকে আমি প্রয়োজনে সহযোগিতা করবো। তবু শিক্ষকরা টাকা পান সিরিয়ালে আসে মিশে, কিন্তু তাদের টাকা দেওয়া হচ্ছে না, অবসর সুবিধা করে তো টাকা নাই। অবসর কল্যাণের কমিটি হোক,
5% আর 6% যে বিষয়টা আমি যখন ছিলাম তখন নিতাম 2% আর 4%। আমরা আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করবো, আগে কমিটি হোক। এটা আপনারা দেখছেন 18 আমি যখন ছিলাম তখন 2% ছিল। আপনারা এই কথাটা আমি বলে অন্যদিকে চলে গিয়েছিলাম যে ইউনিভার্সিটির টিচাররা সুবিধা ভোগী এবং আইনজীবীরা, অনেক আইনজীবী জীবনের জন্য আন্দোলন একদিনই পড়ে সেই আইনজীবী বিক্রি হয়ে গেছে, সরকারি বিক্রি একমাত্র বেসরকারি শিক্ষক কোনো জায়গায় কেউ যাইতে পারে না। এটা আমি বললাম বেসরকারি যে আমরা তো কিছু শব্দ দিয়ে শিখতেছি, আপনার জন্য অনেক বড় খবর, অনেক বড়। এইটা বড় কথা কি, আমি তো অবসর টবসরে যাবো না, কারণ এটা আমার জন্য ছোট পথ, এটা আমি জানি। আমি তো বড় কথা কি হাসে, আমি বললাম যে এগুলি বড় ক্ষমতা আগে নির্বাচন দেন, এরপরে কে কোন জায়গায় বলবে জনগণ সিদ্ধান্ত নেবে যে কোন জায়গায়। আমার আপনাদের কাছে অনুরোধ থাকবো যে আপনারা শিক্ষকরা ঐক্যবদ্ধ থাকেন। যে কথাটি বলছিলাম যে একটা মিনিট আপনারা কিছু মনে করবেন না, সেটা হলো জাতীয় সঙ্গীত যখন হবে ছাত্রদেরকে শিখে। জাতীয় সঙ্গীতে আমরা অনেকে এভাবে দাঁড়াই, অনেকে এভাবে দাঁড়ানো আমার মনে হয়, যেটা আমি জানি জাতীয় সঙ্গীতটা আপনার একবারে হ্যাঁ এইভাবে দাওয়া হবে। হ্যাঁ, কিন্তু আপনারা অনেকেই আমি এটা ফলো করছি যে ওইভাবে করেন। সেই জন্য যারা ক্রীড়া শিক্ষক আজকে অনেক প্রিন্সিপাল স্যাররা এখানে আছেন, আপনারা এটা বলবেন। আরেকটা হলো যে ছাত্ররা নীতিবোধ মানে তাদেরকে শিখাতে হবে। এই যে ছাত্র শিক্ষকদের দেখতে এখন আগের মতো নয়, কারণ ওই যে আপনার ওই যে আমি বলছিলাম ব্যাক বেঞ্চে ছাত্র নাই, সে তো ব্যাক বেঞ্চে থাকার কারণে তাহলে তার শিক্ষকরা তো মাইক যেদিন সে ব্যাক বন্ধ করছে এদিন আমি গবেষণা করলাম যে ব্যাক বেঞ্চে ব্যাক বেঞ্চে বসে কারা প্রথম দিকে স্যারেরা পড়া জিগায় জিগাইতে জিগাইতে পিছনে আস্তে আস্তে আমি পড়ানো করবো, সমস্যা নেই, এই জন্য ব্যাক বেঞ্চে বসে। এখন ওই নুরুল ইসলাম নাই একটু মাইক হয়ে গেছে শিক্ষকরা, মাইক খাওয়ার কারণে সে ওয়াদা করছে যে আমি যদি জীবনে কিছু হইতে পারি ব্যাট মারা বন্ধ করে দিয়েছি। তো সিপি সে হয়ে ব্যাট মারা বন্ধ করে দিয়েছে, এখন তো আগত কেন ছাত্র কেউ মানে না। এখন শিক্ষক এবং ছাত্ররা ধমক দেয়, এই ক্লাসে আসছ না বাইরে শীষ দিছ বা স্যার নুরুল ইসলাম নাই কিন্তু ফোন করুন। তো নুরুল ইসলাম নাই ফোন করলে তো শিক্ষকের অবস্থা, কারণ সে তো পাগল। এখন সেই জন্য আমি বলছি যে খারাপ ছাত্র সে অঙ্কের হিসাব বোঝে যে একজন শিক্ষককে কত টাকা দিতে হবে সে সেটা জানে না, সে চুক্তি বলে দিচ্ছে 40,000 কোটি টাকা। আর এই যে আপনার মহিলা যে ছিল কি জানি দীপুমণি প্রথম আমার জিজ্ঞাসা সারেরা এটা শ্রেণী না মেয়ে, তার নাম হলো দীপু, আবার বলে মণি, যে চেহারা দেয় নাই হ্যাঁ তো বুঝতেছে না। দীপু ছেলের নাম থাকে, মণি আবার মেয়ের নাম থাকে দীপুমণি। তাই এই এর যে অবস্থা মুখ ভেঙচিয়ে কথা বললাম আপনার শিক্ষা ব্যবস্থাটা শেষ করে দিচ্ছে। এদের অবস্থা, এই অবস্থা থেকে আমাদেরকে এখন আপনি ফিরে আনতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা ব্যাপক হয়ে গেছে, রাস্তাঘাটে শিক্ষকদের সালাম দেন এবং যাও আপনি দৌড়াই না সালাম শিখাইছেন যে বাবা একটু সালাম দেওয়া ঠিক। এখন রাস্তায় দেখা হইলে বাজারে দেখা হয়েছে সালাম আলাইকুম সালাম আলাইকুম আসসালামু আলাইকুম বলে কিছু করে সালাম আলাইকুম। সালাম আলাইকুমের অর্থ হলো আপনি শেষ হয়ে যান, আপনি নিপাত চান, ধ্বংস হয়ে যাচ্ছেন, এটা বলতেছে আপনাদের। আপনিও হ্যাঁ বাবা ভালো আছেন, আসলে কিন্তু আপনি অনেকে বুঝলেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম গঙ্গার কথা কি এবং সালাম আলাইকুম গঙ্গা। আপনারা এগুলি ছাত্রদের শিখাবেন, যদি ক্লাসরুমে আপনি এগুলি শিখান তাহলে কিন্তু তারা দেখবেন তাদের ভিতরে একটা পরিবর্তন আসবে। আমাদের কি করে গেছে না গেছে দেশটা তো আমাদের, এই দেশটাকে। আর আপনাদের আরেকটা প্রশ্ন আমি বলতে চাচ্ছিলাম না, আপনার শিক্ষকরা এই আন্দোলন সংগ্রামে যান না প্রাইভেট পড়াবেন, প্রাইভেট কিন্তু উঠে যেতেছে, প্রাইভেট কিন্তু আপনি
এখন যে সিস্টেম একটার পর একটা আসে, প্রাইভেট তো লাগে না, ছাত্র পরীক্ষা হলে গেলে ফাইভ পায়, জিপিএ পায়, প্রাইভেট পড়া দরকার। কিন্তু এই প্রাইভেট পড়ানোর সময় আমি দেখি যে এটা তো কোনো আপনার কাজ না, প্রাইভেট পড়ানোর কোনো সম্মানজনক কাজ না। এটা আপনার, আমি মনে করি, আমি একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের, আমি খুব প্রাইভেট পড়াই, কারণ আমার সাবজেক্ট ছিল ইংরেজি, মেয়েদের কলেজে পড়াইতাম, একমাত্র আমি ইংরেজি বিষয়ের শিক্ষক, সুতরাং আমার কাছে সবাই পড়ে। পড়ার কারণে এই ব্যাচে পড়তো, ব্যাচে আমার এমনও ব্যাচ আছে যে 80 জনের উপরে ছাত্র এক ব্যাচে পড়েছে। এটা কি খালি নোট দেওয়া নেওয়া, ক্লাস করে লেখা টেখে যাওয়া, বড় ক্লাস কোনো পয়সা পড়ো। এখন এই কিছু ভাষায় পড়াইতাম, কারণ আমি ছাত্রীদের কাছে বলতাম না যে কত টাকা আমাকে দিতে হবে। আমি মনে করি এটা আমার একটা মানে সেবামূলক, পড়তেছে খুশি হলে দিল, না হলে না। আমার যে আমি তো ইনচার্জ ছিলাম কলেজের, আমার একটা ড্রয়ার আমি পড়াই, ড্রয়ারের মধ্যে ইনভেলপে একটা মেয়ে কিছু করে দিচ্ছিলাম, যারা হাতে টাকা দিতে পারবো, তোমরা ইনভেলপে পড়ে নামটা উপরে লিখে দিতে হবে। এখন ড্রয়ারের মধ্যে টাকা দিয়ে যেত, দেখতাম, মনে করতাম মেয়েরা সব ফাঁকি দেয় না, ছেলেরা ফাঁকি দেয়, ছেলেরা বাবার কাছ থেকে টাকা এনে খরচ করে না, পরে এই মেয়েরা আরো বেশি ফাঁকি দেয়। মানে 5 মাস পড়ছে, তখন বেঁচে পড়তাম, পড়াইতাম 300 টাকা করে, 1500 টাকা দিব, দেখছি 600 টাকা দিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আর বাকি 900 টাকা দেয়। আবার কিছু কিছু মেয়ে ছিল যে তারা মানে 4 মাস পরে টাকা দিচ্ছে, কিন্তু 4 মাস ঠিক মতো আসে না, কিন্তু টাকাটা ঠিক দিয়ে পার্থক্য আছে। এই জন্য ভাষায় পড়াইতাম, কারণ ভাষা ভালো মতো চিত্র ভালো থাকতাম, ভালো থাকতে মানে আমি একটু আমার ইয়াটা ঠিক মতো রাখতাম আর কি, পার্সোনালিটিটা। ওই ছাত্রীদের ভাষায় আমি কখনো নাস্তা করতাম, একটা চা খেতাম, কিন্তু নাস্তা বা ওই যে বিকালে গেলে যেগুলি, সন্ধ্যা পরে গেলে নাস্তা দিতে, এগুলো কখনো খাইতাম না। ছাত্রীরা আমাদের বিচার দিত, স্যার আপনি তো নাস্তা খান না। প্রমুখ ছাত্র বলে যে সকালবেলা আমি গেলে কিন্তু আমি 4টা পরোটা খাই, পরোটা চাইতে দিলাম, আর ডিম পুষ দিলাম 2টা। এটা বলার কারণ হলো এগুলি নিয়ে কিন্তু ছাত্ররা সমালোচনা করে, কারণ ছাত্র ছাত্রীরা কিন্তু শিক্ষককে অনুকরণ করে, যে শিক্ষক যেভাবে চলে আমিও যদি সেভাবে চলতে পারি। একদিন আমি এক বাসায় গেলাম, প্রাইভেট পড়াতে, আমি গিয়ে এই যে ইলেকট্রিসিটি নাই, আমি আপনার নক করলাম, নক করার পরে ভিতর থেকে আমার ছাত্রী আমাকে বলতেছে মাফ করো, বুঝছেন তো, ছাত্রী আমাকে বলতেছে মাফ করো। আমি বললাম যে মাফ করতে পারি কেন, আবার আমি নক করছি, আমার ছাত্রী আবার মাফ করতে বললাম তোমার। আমি মনে করলাম যে আমার আগে যে লোকটা আইছিল, সেই লোকটা আইছিল হয়তো সহযোগিতার জন্য, আর্থিক সহযোগিতার জন্য। সে নক করছে, ছাত্রী গেট খুলে দেখছে যে সে ওই পর্যায়ে লোক বলছে না। আর আমারও কইতেছে একই কথা। তখন আমার ভিতরে একটা অনুভূতি আসলো যে আসলে ফাংশনটা প্রায় সেম। হ্যাঁ এসে দরকার নক করে, আমিও এসে দরকার ভিতরে জায়গা দিলে ভয় পড়ে। সুতরাং এই চাকরিটা আমার মনে করা সম্ভব না, এই পেশাটা আমি বদলাই। আমি যখন আমার প্রাইভেট পড়া বদলাইলাম, পরে দেখলাম যে আমার কাছে আরো অপশন আছে, মানে টাকা আয়ের আরো অপশন। শুধু আমি কেন প্রাইভেটটা পড়ে আমার সময় নষ্ট করবো? তো সেই জন্য আপনাদের বলছি যে পড়াবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার সম্মান ভোটটা ঠিক রেখে আপনি প্রাইভেট পড়ান। আপনি ছাত্রছাত্রীদের কাছে টিকিয়ে দেন না। অনেকে বলে যে পাস করে দিব, নাম্বার দিয়ে দিব, টাকা দিয়ে দিব। এগুলি সম্বন্ধে আপনাদের সচেতন হতে হবে। এগুলি গার্জিয়ানরা খুব সমালোচনা করে, ছাত্রছাত্রীরা সমালোচনা করে। যাই হোক, আজকে আপনারা এখানে নাঙ্গলকোটে উপস্থিত হয়েছেন। নাঙ্গলকোট আমার অত্যন্ত একটা প্রিয় জায়গা। এখানে কিন্তু আমি জনসভা কিছুদিন আগে জনসভা করে গেছি, মনে আছে তো আপনাদের? মহাসচিব সহ আমি এখানে জনসভা করে গেছি মাঠে। আর আজকেও কিন্তু আমার জনসভার জন্য আরেকটা দাওয়াত আছে, আমি সেখানে হয়তো যেতে পারবো না, সরাসরি ঢাকা চলে যাবো। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা একটা প্ল্যাটফর্মে সবাই ঐক্যবদ্ধ থাকবেন, আর অন্যদিকে আপনারা দাবি হবে না।
অতীতের মতো আপনারা যেভাবে সংঘবদ্ধ ছিলেন, আগামীতে আপনারা এভাবে সংঘবদ্ধ থাকবেন। এদেশে সরকার যেই সরকারি ক্ষমতায় আসছে আপনারা দেখেছেন, বিএনপি ছাড়া আপনাদের দাবি পূরণ হয়। আগামীতেও বিএনপি ছাড়া আপনাদেরকে এই দাবিগুলি, এই যৌক্তিক দাবিগুলি সেগুলি পূরণ হবে না। এবং যদি বিএনপি ক্ষমতা আসে, অনেক কিছু হয়তো সরকারের কাছে বলতে হবে না, শুধু আপনাদেরকে নিয়ে আমি রাস্তায় হাঁটুন, দাবি পূরণ হয়ে যাবে। দেখবেন আপনাকে আমার সাথে থাকবেন। শুনলেন এবার শিক্ষা প্রতিষ্ঠানে বললাম যে 5 তারিখে আপনার এই শিক্ষক দিবসে কেউ যাবে কেন 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 যাবে না? আমরা যাবেন এই জন্য আমরা 1 লক্ষ শিক্ষক এখানে আসবে এই শিক্ষক দিবস পালন করার জন্য। তো শিক্ষা সচিবরা সেন্সারকে আপনি হুমকি দিতেছেন না, এরা মনে করেন হুমকি মনে করেন আপনি 5 আগস্টে 5 অক্টোবরে শিক্ষক দিবস পালন করবেন, 1 লাখ শিক্ষক আমি নিয়ে আসতেছি, আপনার এখন আপনি আওয়ামী লীগের বসায় রাখছেন, আপনি চেয়ারের মধ্যে শিক্ষককে মেনে নেবে, তখন তো আমার কন্ট্রোলের বাইরে চলে যাবে, আমি তো কন্ট্রোল করতে পারবো না, শিক্ষকরা চলে আসছে। তখন জায়গায় বলতো যে সেদিন ভাই এই জন্য বলতেছে উনি শিক্ষক ঢাকাতে আসার আগে কিন্তু আপনারা দাবি গ্রহণ করে নেন। সুতরাং আমার আরেকটা আলটিমেটাম আসতেছে, আপনারা প্রস্তুত থাকেন। এই আলটিমেটামের আগে আমি আশা করি অনেক দাবি পূরণ হয়ে যাবে। এবং এই আমাদের যে উৎসব ভাতাটা, এই উৎসব ভাতার আগেও একটা চূড়ান্ত ফয়সলা হবে সরকারের সাথে, যে মাত্র কিছু টাকা আপনারা দিতে পারবেন না, কিছু হলেই আপনারা সবাই কিন্তু দিচ্ছে, হাজার হাজার কোটি টাকা সব জায়গায় আপনার এই অবস্থা তো কিন্তু এই কি সরকার এটা অন্তর্বর্তীকালীন সরকারও কিছু করতেছে। শিক্ষকটা হবে না, মনে করে যে শিক্ষকটা তো সভ্য জাতি, তারা আন্দোলন সংগ্রাম করবে না। কিন্তু আমরা তো সেদিন আমি বলছি যে দেখেন আমি 302 জনের মামলা বাধাই, আমরা এত সভ্য না, প্রয়োজন হলে কিন্তু ওইরকম একটা ঘটনা হয়ে যাবে। যাই হোক আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আর সময় নিব না বললেও কিছুটা সময় নিতে হয়েছে। প্রয়োজনে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, আমার নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করতে পারলে আপনাদের সকল দাবি পূরণ হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।